আজ বিকেলটা হতে না হতেই আকাশটা একটু যেন মুখ ভার করেছে। সন্ধ্যের মধ্যেই মনে হয় ঝমঝম করে নামবে। হালকা ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। আজ রতনের চায়ের দোকানের আড্ডাটা জমল বলে এই হৃদয়পুর গ্রামের কোনো এক প্রান্তে অবস্থিত রয়েছে রতনের চায়ের দোকান। রোজ সন্ধ্যাবেলায় সেখানে কয়েকজন ছেলে ছোকরাদের দল গিয়ে জমায়েত হয় আড্ডার আসর জমাতে। কয়েকদিন এক টানা ভ্যাপসা গরমের পর শেষমেশ আজ বিকেলে আবহাওয়াটা যেন একটু হলেও ঠান্ডা হয়েছে। তাই আজ রতনের দোকানের আড্ডাটা সন্ধে নামার আগেই শুরু হয়ে গেছে। এই রতনদা, আজ তোমার দোকানটা দেখবে শুধু, আড্ডা একেবারে গম গম করবে। এই একেবারে সেরা কথা বলেছিস ভাই। উফ, কদিন যা ভয়ানক গরম গেল, আজও যদি গরমটা না কমতো তাহলে নির্ঘাত কোনো বুড়ো হাবড়া গরমের চোটে এই পটল তুলতো। হি হি। ফটিকের কথায় সবাই সায় দিল। সত্যি কদিন গরমের চোটে সবার প্রাণ অষ্টাগত হয়েছিল। রতন লোকটা তাদের কথা শুনতে শুনতে এক মনে তেলে ভাজা ভাজছিল। তবে সে যেন কাউকে তার দোকানের দিকে আসতে দেখে একটু যেন বেশি খুশি হলো। আরে আরে গোপাল খুড়ো, তুমি? আরে আরে, এসো এসো, বসো। গোপাল খুড়ো এই গ্রামের নামকরা গুণিন। রতন তাকে আসতে দেখেই বড্ড আনন্দ পেয়েছিল। তার কারণটা খুবই সোজা। গোপাল খুড়ো দোকানে আসা মানেই ছেলে ছোকরাদের ভিড় বাড়বে, যার জন্যে রতনেরও কেনাবেচা বাড়বে। কারণ গোপাল খুড়োর কাছে গল্প শুনতে এই গ্রামের সকলেই ভালোবাসে। আর আজকের এই মরশুমে তার এখানে আসার ফলে চায়ের দোকানের আড্ডাটা এবার যে জমে যাবে সেটা রতন সহ সকলেই বুঝতে পারল। গোপাল খুড়ো ততক্ষণে আটো সাটো হয়ে বেশ আরাম করে বসেছে বেঞ্চিটায়। এরই মধ্যে আরও কজন ভিড় করেছে আশেপাশে। তা খুড়ো, আজ আমাদের বরং একটা ভূতের গল্প শোনাও দেখি। তোমার গল্পের সাথে প্রকৃতির ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া আর তার সাথে গরম গরম তেলে ভাজা আর মুড়ি, উফ, জমে একেবারে ক্ষীর। গোপাল খুড়ো নিজেও জানত আজ সবাই তাকে ধরবেই, তাই সে আর বেশিক্ষণ চুপ থাকলো না। তোরা আজ এই আবদারটা করবি আমি ভালো মতোই জানতুম। তাই তো আগে থেকেই ভেবে রেখেছিলাম সব একেবারে। তবে আজ তোদের কোনো এই গল্প কথা না, এই আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনার কথা বলবো আজ। এই তখন আমার বয়স এই 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 তোদের মতোই, এই গুরুর কাছ থেকে সদ্য সদ্য এই গুণিন বিদ্যে শিখছি তখন। গোপাল খুড়োর কথায় সবাই একেবারে হামড়ে পড়ল তার দিকে। গোপাল খুড়োর সেটা দেখে মনটা বেশ ভরে গেল। সবাই তাকে কতই না ভালোবাসে। এই ভেবে সে কিছুক্ষণ থামল। তারপর রতনকে বলল, এই রতন, এই কটা গরম গরম বেগুনি আর ফুলুরি ছাড় তো দেখি। এই ছেলে পিলেরা কি এই শুধু মুখে গপ্প শুনবে নাকি? রতন বুঝল খুড়ো কি বলতে চাইছে। খুড়োর কথা মতো সে সবাইকে একটা করে কাগজের ঠোঙা ধরিয়ে দিল। সবাই বেশ আনন্দের সাথে মুড়ি তেলে ভাজা খেতে খেতে গল্প শুনতে থাকলো খুড়োর কাছে। হ্যাঁ, যা বলছিলাম, তখন সবেমাত্র এই গুণিন বিদ্যা শিখছি। এ বিদ্যায় খুব একটা পাকাপোক্ত যে হয়েছি তা না, তবে কিছু না হলেও ছোটখাটো ভূতেদের কাবু করার মতো ক্ষমতা তখন চলে এসেছিল আমার মধ্যে। তো সেইবারেই আমি আমার বিদ্যার সর্বপ্রথম ব্যবহার করেছিলাম। কি বলছো গো খুড়ো? তাহলে তো মন দিয়ে শুনতে হচ্ছে। হ্যাঁ রে বাবা, শোন তবে। সেইবার আমি আমার খুব কাছের এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। তখনকার দিনে শুধুমাত্র শহরেই তারের টেলিফোন ব্যবহার শুরু হয়েছিল। গ্রামেগঞ্জে তখনও চিঠি করেই কথাবার্তা বলতে হতো। আমার ওই ঘনিষ্ঠ বন্ধু আমাকে চিঠি করে তাদের বাড়িতে যাবার আমন্ত্রণ জানিয়েছিল। কথাটা ফেলতে পারিনি, বেরিয়ে পড়েছিলাম তার বাড়ির উদ্দেশ্যে। তখন চলতো কয়লার ইঞ্জিন। ট্রেনটা একরাশ কালো ধোঁয়া আর ছাই উড়িয়ে ঢুকলো ঝাঁঝাগঞ্জ নামক এক স্টেশনে।
তখন রাতের আধার নেমে গেছে চারিদিকে। এই হৃদয়পুর থেকে ঝাঁঝাগঞ্জ পৌঁছতে বেশ অনেকখানি সময় লাগে। স্টেশনে নেমে দেখলাম চারিদিক একেবারে শুনশান, যেন এ চত্বরে কোনো মানুষই থাকে না। এদিক ওদিক চেয়ে হাঁটা লাগালাম স্টেশনের বাইরের দিকে। স্টেশন থেকে হেঁটে বেরোতে যাব, ঠিক এমন সময় কেউ যেন আমাকে পিছন দিক থেকে ডাক দিল। এই যে, ও ছেলে, কোথায় যাও তুমি? পিছনে ফিরে দেখলাম কালো কোট পরা স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি আমার এক কাছের বন্ধুর বাড়ি যাব, ওই শাপলাডাঙ্গার দিকে সে থাকে। লোকটা যেন কিছু ভেবে একটু গম্ভীর হয়ে গেল, তারপর বলল, এই রাত দুপুরে একা একা বেরিয়ে এই ঝাঁঝাগঞ্জে চলে এসেছো? তা তুমি কি কিছুই জানো না নাকি? আমি একটু অবাক হলাম। মানে কি বলতে চাইছেন, একটু খুলে বলুন না। চারিদিকে তাকিয়ে দেখে কি কিছুই বুঝতে পারছো না? দেখো, চারিদিকে কি কোনো লোক দেখতে পাচ্ছ? রাতের আধার নামলে এই স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে যায়। এ জায়গা মোটেই ভালো না। একমাত্র দিনের বেলায় এখানে লোকের আনাগোনা থাকে, তাও তাও এই হাতে গোনা। ভয়ে কেউ এদিকে আসে না। ট্রেনে চড়ার জন্যে বেশিরভাগ লোকই এই পরের গায়ে স্টেশন থেকে ট্রেনে ওঠে। এই আমিও তো রাত নামলেই এই নিজের কেবিন থেকে খুব একটা বেরোই না। 20 বছর ধরে চাকরি করছি এখানে। হ্যাঁ, তবে আজও গভীর রাত হলেই ওদের 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 অট্টহাসি শুনে আমার ঘুমটা ভেঙে যায়। মানে কি বলতে চাইছেন? এই এ চত্বরে কি ভূত প্রেতের কোনো ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ একদম। এই স্টেশনের আশেপাশে ওরা 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 ঘোরাফেরা করে। এই রাত নামলেই ওরা। তুমি 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 না হয় 8টার লোকালটা ধরে এই বাড়ি ফিরে যাও। আর না হয় একটা কাজ করো, এই কোনো দিকে না তাকিয়ে এই দৌড়ে এই স্টেশন চত্বর ছেড়ে পালাও। না হলে বড় বিপদে পড়বে। আমি 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 এই বলে দিলাম। আমি এখন যাই, এই ডাউনের লোকালটা আসার সময় হয়ে গেল। এই বলে লোকটা হন্তদন্ত হয়ে চলে গেল। আমি ভাবলাম এসব নিয়ে আমার চিন্তা করার কোনো দরকারই নেই, এসবের সাথে লড়াই করার ক্ষমতা আমার আছে। তবে মনে মনে নিজের প্রতি একটু হলেও কিন্তু বোধ হলো। আসলে তখন সদ্য আমি এই বিদ্যা শিখছি, তো তার ওপর এর আগে কোনোদিনও কারোর ওপর ও ক্ষমতা ব্যবহার পর্যন্ত করিনি। এই ভেবে একটু ভয় হলো আমার। তবে ভয়কে জয় করতে হবে, তবেই তো সফল হতে পারবো। এই ভেবে মনে মনে গুরুর নাম নিতে নিতে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। যত বিপদ যেন সেদিনই অপেক্ষা করছিল আমার জন্য। স্টেশনের বাইরে বেরোতে না বেরোতেই দেখলাম কোথার থেকে যেন এক রাশ কুচকুচে মেঘ এসে জড়ো হয়েছে আমার মাথার ওপরে। এ বৃষ্টি যদি একবার শুরু হয় তাহলে টানা ঘন্টা 3 না হয়ে থামবে না। আর বেশি দেরিও হলো না কাণ্ডটা ঘটতে। কথাটা ভাবতে না ভাবতেই ঝমঝম করে শুরু হলো মুষলধারে বৃষ্টি। দূর, আজ আমার কপালটাই খারাপ দেখছি। বাড়ি থেকে তো ছাতাটাও নিয়ে আসিনি। কি করে বুঝবো রোদ খটখটে এরম দিনে ঝমঝম করে বৃষ্টি নামবে? কথাটা মনে মনে ভেবে নিজেকেই দোষারোপ করছিলাম, এমন সময় একটা আলো আমার চোখে পড়ল। একটু দূরে কেউ যেন আমার দিকে তাকিয়ে হাতে আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেই জায়গাটায় দাঁড়িয়ে সেটা এই স্টেশনেরই একটা মালগুদাম। আমি কিছু না ভেবে হন হন করে হেঁটে গেলাম সেদিকে। গিয়ে দেখলাম একটা মাঝবয়সী লোক ঢলঢলে ফতুয়া আর ধুতি পরে হাতে একটা লণ্ঠন নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে। বলছি আমাকে একটু আশ্রয় দেবেন এখানে? বৃষ্টিটা থামলেই আমি 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 চলে যাব। বাড়ি থেকে ছাতাপত্তর কিছুই নিয়ে বেরোয়নি। এভাবে বেশিক্ষণ ভিজলে শরীরটা যে আমার খারাপ করবে। আমার কথা শুনে লোকটা মুচকি হেসে বলল, দেখো কাণ্ড। আরে আরে এই তোমাকে তো ওই
একা দেখেই তো আমি আমি আলোটা নিয়ে বেরিয়ে এলুম। এই তোমাকে তো ডাকছিলাম, শুনতে পাওনি নাকি? আমাকে আবার কখন ডাকলেন? কই, শুনতে পাইনি তো। ওই দেখো কাণ্ড। আচ্ছা আচ্ছা, যাকগে, বাকি কথা না হয় পরে হবে। এখন জলদি জলদি ভিতরে এসো দেখি। লোকটার কথা মতো ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরটা একটু গুমোট মতো, একটা স্যাঁতস্যাঁতে ভাব। লোকটা এখানে কি করে থাকে কি জানি। এই নাও, এইটা দিয়ে মাথাটা আর গাটা মুছে নাও। ঘরের মধ্যে আরও একটা ছোট্ট ঘর আছে। লোকটা আমাকে গামছাটা দিয়ে সেখানেই চলে গেল। আমি গা হাত ভালো করে মুছে সামনের রাখা কাঠের বেঞ্চিটায় বসে পড়লাম। কিছুক্ষণ পর ওই লোকটা ঘরটা থেকে বেরিয়ে এসে আমার সামনের বেঞ্চিটায় বসলো। কিছুক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়ে থাকার পর সে বলল, তা বাবা, এই তুমি যাবে কোথায়? আমি আমি যাব ওই শাপলাডাঙ্গায়। ওখানে আমার এক খুবই কাছের বন্ধু থাকে, তার কাছেই যাচ্ছি আর কি। বেশ বেশ বেশ, এই তবে এই বৃষ্টি আজ থামবে বলে তো মনে হচ্ছে না। দেখলাম কথাটা বলেই লোকটা কেমন যেন একটা পিতগুটে মার্কা হাসি হেসে উঠল। আচ্ছা বাবু, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন না। বলছি বাবা, তুমি ভূতে বিশ্বাস করো? না মানে ওই জিজ্ঞেস করলাম আর কি। হঠাৎ লোকটার এই প্রশ্ন শুনে আমি বড় অবাক হলাম। ভূত? হ্যাঁ, তা করি, তবে ভয় পাই না। কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্ন কেন করলেন বলুন তো? না মানে ওই আর কি, এমনি জিজ্ঞেস করলাম। তারপর লোকটা আবারও খানিকক্ষণ চুপ করে বসে রইল। বাইরে তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টিটা যে থামার নামই নিচ্ছে না দেখছি। আমি বেঞ্চিটা থেকে উঠে পড়লাম। তারপর দরজার সামনেটায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ কেমন যেন মনে হলো লোকটা আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। পিছন ফিরতেই দেখি ঠিক তাই, লোকটা কেমন যেন ভূতের মতো এসে দাঁড়িয়েছে। তার চোখের চাউনিটা সাংঘাতিক, চোখের দিকে যেন তাকাতে পারলাম না। ততক্ষণে আমার একটু হলেও বোধ হয়েছে যে লোকটা মোটেই স্বাভাবিক নয়। কথাটা আমি আমার মনের মধ্যেই চেপে রাখলাম। এ কি, আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন যে মশাই? ফিক ফিক করে দুবার হেসে লোকটা গডমট করে আবারও সেই ঘরটার মধ্যে ঢুকে পড়ল। কি জানি ও ঘরে কি আছে, সেই এসে থেকে লোকটা বারবার ওই ঘরের মধ্যেই ঢুকছে আর বেরোচ্ছে। চাপগে সেসব, এবার বৃষ্টিটা থামলে হয়। আমি আবারও ওই বেঞ্চিটায় গিয়ে বসলাম। ঠান্ডা হাওয়া খেয়ে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল আমার। কিছুক্ষণ একটু চোখ বুজে বসে থাকলাম। তারপর চোখ খুললাম একটা অস্বস্তি বোধ হওয়াতে। চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। দুটো নরকঙ্কাল আমার সামনে যেন কোনো মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে আশপাশের হাওয়ার মধ্যে একটা মাংস পচা গন্ধও ছড়িয়েছে। আমার ব্যাপারটা সুবিধের ঠেকল না। জোরে একটা চিৎকার করে আমি বললাম, কারা তোরা? কেন এসেছিস এখানে? দেখলাম আমার চিৎকার শুনে ওই লোকটা ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো। আরে কি হলো কি মশাই, চেঁচাচ্ছেন কেন? ও বুঝেছি, এদের দেখে ভয় পেয়েছেন তাই তো? তা তো স্বাভাবিক, ভয় তো পাবেনই। দেখুন তো, এবার আমার দিকে তাকিয়ে দেখুন, আমাকে দেখে ভয় পাচ্ছেন কিনা। দেখলাম এবার ওই লোকটাও আস্তে আস্তে কেমন যেন একটা ভয়ানক রূপে পরিণত হলো। তার মুখে বড় বড় ধারালো দাঁতের শাড়ি দেখা দিয়েছে এখন। তোর মতো একটা কচি শিকারকেই খুঁজছিলাম, পুরো
হাবড়াদের ওই শুকনো খটখটে মাংস খেয়ে মুখটা একেবারে পচে গেছিল। এবার এবার কচি টুসটুসে মাংস খাবো। আজ আজ আমাদের জলসা হবে। কথাটা বলেই ওই নরখাদকরূপী মানুষটা তার সাপের মতো লিকলিকে জিভটা বের করে দাঁতগুলো একবার চেটে নিল। আমি তোকে আবারও সাবধান করছি, এখান থেকে চলে যা। আমার কোনো ক্ষতি তুই করতে পারবি না। যদি আমার কাছে আসার চেষ্টাও করিস তাহলে আজই তোর শেষ দিন হবে। এই বলে আমি আমার ঝোলাটা থেকে কিছু মন্ত্রপুত গাছের শিকড় বের করলাম। গুরু বলেছিলেন এরম কোনো বিপদে পড়লে এই শিকড়ই একমাত্র আমাকে সাহায্য করবে। আমি ওগুলোকে হাতে নিয়ে মুঠো করে কিছু মন্ত্রপাঠ করতে শুরু করলাম। এই কে কোথায় আছিস? একবার খানি এদিকে আয় তো দেখি। এ বেটা মন্তর পড়া শুরু করেছে দেখছি। এই সবাই মিলে ধর তো বেটাকে, ধর ধর ধর। ঘাটটা মোট করে মোটকে দিলে তখন বের পাবে। হঠাৎ কোথার থেকে এক একটা আস্ত নরকঙ্কাল ঘরের মাটি ফুঁড়ে বেরোলো, তারপর এসে জমা হতে থাকলো আমার সামনে। আস্তে আস্তে ওই কঙ্কালের দল লোকটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর দেখলাম ওই লোকটাও এবার আস্তে আস্তে একটা কঙ্কালে পরিণত হলো। বুঝলাম কত বড় ভুল করে ফেলেছি এখানে এসে। ভয় যে একদম পাইনি তা না, মনে প্রবল ভয় নিয়ে গুরুকে স্মরণ করে আমি অতি মনোযোগের সাথে হাত মুঠো করে মন্তর পাঠ করা শুরু করলাম। তারপর হাতের ওই শিকড়গুলো ছুঁড়ে মারলাম প্রেতগুলোর দিকে। আস্তে আস্তে যেন তাদের গাটা হাওয়ায় পুড়তে শুরু করলো। কি করলি রে? গাগুলো জ্বলে যাচ্ছে আমাদের। ছাড়বো না, ছাড়বো না। আমরা আবারও ফিরে আসবো, আবার ফিরে আসবো। মুহূর্তে এক এক করে ওই অশরীরীদের দল যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। বুঝলাম এবার বিপদ কেটে গেছে।